হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি গ্রুপ ডি বা লেভেল 1-এর জিকে ক্লাস। আজকে আমার ক্লাস নাম্বার 4। তো তার আগে তোমরা রুটিনটা স্ক্রিনে দিয়েছে, দেখে নাও যে এই রুটিন ওয়াইজ তোমরা ক্লাস পাচ্ছ আশা করি। তো সেই ক্লাস তোমরা করছো, যারা নতুন দেখছো জয়েন করোনি, নিচে দেওয়া নাম্বারে স্ক্রিনে তোমরা নাম্বারটা দেখে আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে নেব এবং তোমার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাব। তো চলো দেখো আজকে কি করব। আরেকটা বলে দিই, আমাদের আরেকটা ব্যাচ চলছে, যেটা হচ্ছে WBCS লক্ষ্যভেদ 100 ডেজ টার্গেট করে ব্যাচটিকে চালানো হচ্ছে। প্রতিদিনের টার্গেট দেওয়া হচ্ছে, সেই টার্গেট নেওয়া হচ্ছে স্টুডেন্টদের কাছে ফিডব্যাক। তো যারা BCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এই ব্যাচটিকে জয়েন করে নিতে পারো। তো চলো দেখো, আজকে শিফট পড়াবো তোমাদের একটা 2018 সালের টেস্ট ডেট হচ্ছে 2/11/2018 সালের একটা শিফটের কোয়েশ্চেন লেভেল 1-এর বা গ্রুপ ডির। তো চলো ডিসকাস করি আজকের প্রথম কোয়েশ্চেন। ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? তাহলে আগে জেনে নিই যে এই মুখ্য নির্বাচন বা এই নির্বাচন কমিশনার কি। নির্বাচন কমিশন হচ্ছে যে কমিশনের মাধ্যমে আমাদের দেশের সারা দেশের ভোট গ্রহণ বা কন্ট্রোলিং যা কিছু ব্যবস্থা হয়, এই নির্বাচন কমিশনার অফিস থেকেই হয়। এই নির্বাচন কমিশন অফিসের মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন সর্বপ্রথম যখন প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে আগে জেনে নিই কবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ভারতের নির্বাচন কমিশন। তো তখন সর্বপ্রথম কে মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুকুমার সেন ছিলেন ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার। তাহলে সুকুমার সেন ছিল প্রথম। আরেকটা আমাদেরকে জানতে হবে যে প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিলেন VS রামা দেবী। ওকে, তাহলে দেখো আমরা জানলাম কবে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম কে ছিল, প্রথম মহিলা কে ছিল। এবার আমাদেরকে খুব ইম্পর্টেন্ট জানতে হবে যে 2024 মানে এখন বর্তমান যিনি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার তিনি কে? বর্তমান যেটা হচ্ছে তিনি হচ্ছেন 25তম। 2024-এ দাঁড়িয়ে তিনি হচ্ছেন আমাদের 25তম মুখ্য নির্বাচন কমিশনার। তিনি কে? তিনি হচ্ছে রাজীব কুমার। প্রত্যেকটা ইনফরমেশন নোট করতে থাকো, কারণ প্রত্যেকটা ইনফরমেশনই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা তোমাদের কাজে লেগে যাবে, কথা দিলাম। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। কোয়েশ্চেন নাম্বার 2, বাস্কেটবল খেলা উদ্বোধন কে করেছিলেন? মানে বাস্কেটবল খেলাটা কে প্রচলন করেছিলেন বা কে সৃষ্টি করেছিলেন বলতে পারো। এর রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর জেমস নাইসমিথ। দেখে নাও রেলের অ্যান্সার ডক্টর জেমস নাইসমিথ। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। অরুণ শৌরীর বইয়ের লেখক, মানে অরুণ শৌরীর কোন বইয়ের লেখক? চারটে অপশন দেওয়া আছে তোমার কাছে। অরুণ শৌরী হচ্ছে একজন লেখক। তো তিনি কোন বইয়ের লেখক? তিনি হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ, অনিতা গেটস বেল। এই বইয়ের লেখক হচ্ছে অরুণ শৌরী। তার মানে বুঝতে পারছো যে তোমাদের অথর, বুক অ্যান্ড অথর থেকে কোয়েশ্চেন আসছে। বুক অ্যান্ড অথরটা ইম্পর্টেন্ট, তাই তোমরা বুক অ্যান্ড অথর পড়ে যাবে কিছু কিছু ইম্পর্টেন্টগুলো। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার অধিকার সূচিত করা হয় ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটিতে? অনুচ্ছেদ 21(1), অনুচ্ছেদ 18(1), অনুচ্ছেদ 21, অনুচ্ছেদ 19(1). তো এই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার অধিকার সূচিত করা হয়, রাইট অ্যান্সার অপশন ডি, অনুচ্ছেদ 19(1)-এ। দেখে নাও অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। 2018 সালের মার্চ মাসে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আমি দিয়েছি, তার একটা মানে আছে, কারণ 2018 সালে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন পড়তে হবে না, তাই এটা 2018 সালটাকে আমি বাদ দিলাম। মহারাষ্ট্রের প্রথম মেগা ফুড পার্ক উদ্বোধন করা হয়েছিল ড্যাশে, মানে কোথায়? মহারাষ্ট্রের কোথায়? সবগুলোই মহারাষ্ট্র। সাতারা, কোলহাপুর, চন্দ্রপুর না নাসিক? এর রাইট অ্যান্সার হয়ে যাবে সাতারা। তাহলে মহারাষ্ট্রের প্রথম মেগা ফুড পার্ক উদ্বোধন করা হয়েছিল কোথায়? সাতারায়, যেটা 2018 সালে হয়েছিল। এবার ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তোমাদের এই পার্ক, বিভিন্ন
জাতীয় উদ্যান বলতে পারো, ফুড পার্ক বলতে পারো, বিভিন্ন ধরনের পার্ক উদ্বোধন হয়, সেই টপিকটা তোমাদের পড়তেই হবে, কারণ সেটা ইম্পর্টেন্ট রেলের জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। সোমনাথ মন্দিরটি ভারতের ড্যাশের পশ্চিম উপকূলে অবস্থিত? মহারাষ্ট্রের, গোয়ার, গুজরাটের না কেরালার? কোথায় অবস্থিত? গুজরাটের পশ্চিম উপকূলে অবস্থিত হচ্ছে সোমনাথ মন্দির। দেখো রাইট অ্যান্সার। তার মানে আমাদেরকে মন্দিরও পড়তে হচ্ছে, বিভিন্ন মন্দিরও আমাদেরকে পড়তে হবে, কোথায় কোন রাজ্যে কোন দিকে অবস্থিত সেগুলো আমাদেরকে পয়েন্ট করতে হবে, নোট করতে হবে। চলো নেক্সট। মানুষ স্তন্যপায়ী প্রাণীর সাথে সম্পর্কিত, ঠিক একইভাবে সাপ ড্যাশের সাথে সম্পর্কিত? এটা সবাই জানো, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সরীসৃপ। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। মিলখা সিং এর ছেলে জিভ মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত? তার মানে মিলখা সিং এর ছেলের নাম হচ্ছে জিভ মিলখা সিং, তিনি কোন খেলার সাথে যুক্ত? পোলো, ভলিবল, গল্ফ না হকি? রাইট অ্যান্সার হয়ে যাবে গল্ফ। দেখে নাও অ্যান্সার গল্ফ। তো আমরা এখন জানবো যে মিলখা সিং সম্পর্কে। মিলখা সিং এর নাম আমরা সবাই কম বেশি শুনেছি। তো তিনি কে ছিলেন? তিনি ছিলেন প্রথমত, তিনি একজন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ক্রীড়াবিদ। তাহলে তিনি কে ছিলেন? ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের একজন ক্রীড়াবিদ। তো তাকে কি বলা হতো? তাকে বলা হতো ফ্লাইং সিখ। সবাই শুনবে, ফ্লাইং সিখ, তাকে ফ্লাইং সিখও বলা হয়। আর তিনি ছিলেন ভারতের হয়ে প্রথম স্বর্ণপদকজয়ী খেলোয়াড়। ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিল খেলোয়াড় হিসেবে মিলখা সিং। তো সেটা কোথায়? সেটা হচ্ছে তিনি এশিয়ান গেমসে, যে এশিয়ান গেমস আছে, এশিয়ান গেমসে তিনি 5টি স্বর্ণপদক জয়লাভ করেন, 5টি স্বর্ণপদক জয়লাভ করেন। আর কমনওয়েলথে তিনি 1টি স্বর্ণপদক জয়লাভ করেন। এগুলো তোমার ওই সালগুলো ছিল সম্ভবত 1958 সালে 2টো, ওই টোকিওতে, আর ছিল তোমার 1962তেও 2টো টোকিওতে সেম। আর একটা ছিল তোমার সম্ভবত, সরি এটা 4টে হবে, মানে এশিয়ান গেমসে তিনি 4টে জয়লাভ করেন, 1958 সালে 2টো টোকিওতে, 1962 সালে 2টো টোকিওতে, আর কমনওয়েলথ গেমসে একটা জয়লাভ করেন, সেটা হচ্ছে তোমার 1958 সালেই। তো এই হচ্ছে তার পদক। ওকে, জাস্ট এটুকু মনে রাখলেই হবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। 1830 সালে বর্তমানকালের পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের কিছু অংশে ড্যাশ চালু করা হয়েছিল? কি চালু করা হয়েছিল? কোন ব্যবস্থা? মহলওয়ারি ব্যবস্থা, ইজারাদারি ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, রাওয়াতওয়ারি ব্যবস্থা? সবই জানো, এগুলো একটা ইতিহাসে পড়েছো তোমরা কম বেশি সব ব্যবস্থাগুলোই। তো সেই সময় 1830 সালে পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর পাঞ্জাবের কিছু অংশে চালু হয়েছিল কি ব্যবস্থা? মহলওয়ারি ব্যবস্থা। দেখে নাও অ্যান্সার, মহলওয়ারি ব্যবস্থা। তো এই মহলওয়ারি ব্যবস্থা কে প্রচলন করেন বা কে চালু করেন? 1822 সালে কে করেন? হোল্ট ম্যাকেনজি। 1822 সালে চালু করেন হোল্ট ম্যাকেনজি। আর 1833 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
এর আমলে এটা পর্যালোচনা করা হয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে এটি পর্যালোচনা করা হয়েছিল, আর 1822 সালে এটি চালু করেন হোল্ট ম্যাকেনজি। তো এই যে দেখতে পাচ্ছ মহলওয়ারি, এই মহল হচ্ছে তোমার একটা এমন একটা ব্যবস্থা যেটা কি হয়েছিল, জমিকে তোমার মহলে বিভক্ত করেছিল। হ্যাঁ, কি হয়েছিল, এক এক সময় এক বা একাধিক গ্রাম মিলিয়ে একসঙ্গে একটা মহল তৈরি হয়েছিল। তো এতে কি হয়েছিল, এর উপরে তোমার কর ধার্য করা হয়েছিল। তারপরে তোমার জমিগুলো চাষিরই ছিল, বাট এখান থেকে কর ধার্য করা হয়েছিল, কর উপার্জন করা হতো। আর এই যে কর, এগুলো কারা তুলতো, প্রত্যেকটা গ্রাম বা এলাকার প্রধান ঠিক করা হতো, সেই প্রধানরা এই কর তুলতো। তো এটাই ছিল মহলওয়ারি ব্যবস্থা। বুঝতেই পারছো 1822 সালে ইনি চালু করে, হ্যাঁ 1822 সালে ইনি চালু করেন, 1833 সালে এর পর্যালোচনায় চলে। চলো নেক্সট কোশ্চেন দিকে যাই। মধ্যপ্রদেশের কতগুলি জাতীয় উদ্যান আছে? 10টি, 6টি, 8টি না 4টি? মধ্যপ্রদেশের জাতীয় উদ্যান আছে তোমার 10টি জাতীয় উদ্যান আছে। দেখে নাও, রাইট অ্যান্সার 10টি। তার মধ্যে ইম্পর্টেন্টগুলো কি কি একটু মনে রাখি, যেগুলো কম বেশি পরীক্ষায় আসে সেগুলোই আমি বলছি তোমাদেরকে। কানহা জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান। নেক্সট তোমার সাতপুরা, সবাই শুনেছো এই নামগুলো, পরীক্ষায় আসে। সাতপুরা জাতীয় উদ্যান। তারপরে তোমার মাধব জাতীয় উদ্যান। তারপর তোমার আছে বান্ধবগড় জাতীয় উদ্যান। এইগুলো কিছু কিছু আছে যেগুলো ইম্পর্টেন্ট, খুবই বারবার পরীক্ষা এসে থাকে। এগুলো হচ্ছে তোমার মধ্যপ্রদেশের জাতীয় উদ্যান। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন গ্রন্থের লেখককে 2017 সালে ব্যাস সম্মান পুরস্কার প্রদান করা হয়েছিল? তো কোন গ্রন্থের লেখককে করা হয়েছিল? রাইট অ্যান্সার দুখম সুখম গ্রন্থের লেখককে এই সম্মান পুরস্কার করা হয়েছিল। তো প্রথমে আমরা দেখে নিই যে 2017 সালটা ব্যাপার নয়, আমরা এটা জানবো 2024-এর ডেটাটা জানবো। বাট এই যে ব্যাস সম্মাননা পুরস্কার, এই ব্যাস সম্মাননা পুরস্কার কি বা কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে? ব্যাস সম্মাননা পুরস্কার প্রদান করা হয়ে থাকে তোমার হিন্দি সাহিত্যের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। তো প্রথমে আমরা জানি যে সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কি? জ্ঞানপীঠ। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। তারপরে দ্বিতীয় যে সর্বোচ্চ পুরস্কারটা আছে সেটা হচ্ছে এই তোমার ব্যাস সম্মান পুরস্কার। ব্যাস সম্মান পুরস্কার। তো আমরা জানবো ফার্স্ট কে পেয়েছিল, আর জানবো 2024 রিসেন্ট কে পেয়েছে, এই দুটো ডেটা আমরা জানবো। তো জেনে নিয়ে এই যে ফার্স্ট কবে দেওয়া হয়েছিল, এটা ফার্স্ট দেওয়া হয়েছিল 1991 সালে। তো সেই ফার্স্ট কে পেয়েছিল? প্রথম পেয়েছিল রামবিলাস শর্মা। রামবিলাস শর্মা পুরস্কার পেয়েছিল ফার্স্ট 1991 সালে ব্যাস সম্মাননা পুরস্কার। তিনি কোন গ্রন্থের জন্য পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন ভারত কে प्राचीन भाषा और हिंदी, এই গ্রন্থের জন্য তিনি প্রথম সম্মাননা ব্যাস সম্মাননা পুরস্কার পেয়েছিলেন। আর এই 2024-এ ব্যাস সম্মাননা পুরস্কার কে পেয়েছে? 2024-এ পেয়েছে সূর্যবালা। কোন গ্রন্থের জন্য পেয়েছে? কন দেশ को वासी। স্পেলিং দেখে নিও একটু। কোন দেশ কো বাসির জন্য সূর্যবালা কি পেয়েছে? 2024-এর ব্যাস সম্মাননা পুরস্কার পেয়েছে। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। ডিজিটাল মিডিয়াকে ড্যাশ হিসেবেও বলা হয়, সেকেন্ড মিডিয়াম, ফোর্থ মিডিয়াম, থার্ড মিডিয়াম, প্রিমিয়ার মিডিয়াম। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, থার্ড মিডিয়াম। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতের জাতীয় গণিত দিবস পালন করা হয়ে থাকে? কম বেশি সবাই জানি, তিনি হচ্ছে শ্রীনিবাস রামানুজম। চলো নেক্সট কোশ্চেন। 1793 সালে ড্যাশ ভারতীয় সিভিল সার্ভিস চালু করেছিল? তো কে করেছিল? রবার্ট ক্লাইভ, লর্ড হার্ডিঞ্জ, লর্ড কর্নওয়ালিস না স্যার জন শোর? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে ভারতীয় সিভিল সার্ভিস চালু করে। চলো উত্তর দেখে নাও। হ্যাঁ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন।
সাংবিধানিক পরিষদ কোন দিনে ভারতীয় জাতীয় পতাকাটি গ্রহণ করেছিলেন? সাংবিধানিক পরিষদ কোন দিনে করেছিল? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 22শে জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকাটা গ্রহণ করা হয়েছিল সাংবিধানিক পরিষদে। এটার আরেকটা ইনফরমেশন জেনে রাখি, ভারতের যে জাতীয় পতাকাটা কে এঁকেছিলেন? কোশ্চেনটা হচ্ছে কে এঁকেছিলেন? ভারতের জাতীয় পতাকা এঁকেছিলেন, এই কোশ্চেনটা এসে থাকে বরাবরই। তো ভারতের জাতীয় পতাকা এঁকেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া এঁকেছিলেন আমাদের ভারতের জাতীয় পতাকা। চলো নেক্সট কোশ্চেন, লোন ওয়েভার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? কৃষি, শিল্প, প্রযুক্তি না শিক্ষা? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কৃষির সাথে সম্পর্কিত লোন ওয়েভার। চলো নেক্সট কোশ্চেন, মধ্যযুগের ভারতে লেখা গীত গোবিন্দম গ্রন্থের লেখককে? জয়দেব, মীরাবাই, তুলসীদাস না কবির? সবার মোটামুটি বই লেখা আছে। তো গীত গোবিন্দম কে লিখেছে, এই কোশ্চেনগুলো তোমাদের ডাউট হয়ে যায় পরীক্ষার সময়। এখন হয়তো মনে থাকবে, এখন হয়তো খুব ভালোভাবেই মনে থাকবে, কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার সময় না নামের মধ্যে তোমার কনফিউজ হয়ে যায়, এটা এ লিখেছে ওটা ও লিখেছে। তাই একটু খুব ভালো করে মাথায় রেখে দেবে বা নোট করে দেবে বা বারবার রিভাইজ করবে। তো গীত গোবিন্দম কে লিখেছে? জয়দেব। গীত গোবিন্দম লিখেছে জয়দেব। তো চলো ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও নেক্সট ক্লাস নিয়ে আসবো কিছু কোশ্চেন নিয়ে, অন্য কোনো শিফটের কোশ্চেন নিয়ে। তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। তো চলো, যারা এখনও জয়েন করোনি নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়েন করে নাও এবং আমাদের সঙ্গে তোমার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে চলো। গুড বাই।